স্নিগ্ধ সকালে একফালি রোদ চোখে মুখে পড়তেই নাহিদের ঘুম ভেঙে গেল। নাহিদ চোখ মুখ কুঁচকে ধীরে ধীরে চোখ খুলে তাকাল। সামনেই একটা ছায়া ভারী পর্দা সরিয়ে নিয়েছে। বিরক্তিতে চোখ কচলে নাহিদ বলল, সকাল সকাল ডিস্টার্ব করছিস কেন? আশফি কাছে এসে নাহিদের গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে বলল, উঠো শালা, রাতে আমার ঘুম হারাম করে নিজে শান্তিতে ঘুমাচ্ছিস। নাহিদ আড়মোড়া ভেঙে উঠে চোখ ছোট করে তাকিয়ে বলল, যা কাজ দিয়েছি করেছিস? করেছি মানে? সেই ভোরে উঠে তোর কাজের জন্য বেরিয়েছি। সব রেডি, তুই উঠো। নাহিদ দ্রুত উঠে পড়ল। ফ্রেশ হয়ে দ্রুত কাজে লেগে পড়ল। নাহিদের রুমে কয়েকজন লোক কিছু ফার্নিচার সেট করতে লাগল। একটা ভীষণ সুন্দর কারুকাজ করা ভ্যানিটি রুমের জানালার পাশে সেট করল নাহিদ। তার প্রিয়তমা এই স্থানে দাঁড়িয়ে যখন তৈরি হবে, দমকা হাওয়ার দল সেই পরীর রেশমি ঘন চুলে হামলে পড়বে। তার পরী সেই হামলায় এলোমেলো হওয়া কেশ কোমল হাত দিয়ে ঠিক করার চেষ্টা করবে। ইসস, সত্যি সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। নাহিদ মনে মনে ভীষণ এক্সাইটেড হলেও আশফির সামনে সেটা প্রকাশ করছে না। এটাই তার স্বভাব, কখনোই নিজের মনের অবস্থা কাউকে বুঝতে দেয় না। নাহিদ কাভার্ডের এক পাশ থেকে সব কাপড় সরিয়ে ফেলছে। আশফি সেদিকে তাকিয়ে মুচকি হাসল। অবশেষে এই রসকসহীন প্রাণী সেটেল হচ্ছে। এমনটাই তো সে চেয়ে এসেছে। নাহিদের এই খাপোছাড়া জীবনে একটা শক্ত পিছুটান থাকুক, যার তাগিদে ছেলেটা ঘরমুখী হবে। কাজের মাঝে নিজেকে এতটাই ডুবিয়ে রেখেছে যে ঠিকমতো খাওয়া দাওয়া অবধি করে না, নিজের যত্ন করে না। এবার একজন মানুষ আসছে, যে এই মেয়রকে শাসন করবে। নাহিদ যতই নিজের অনুভূতি লুকিয়ে রাখুক, নিজেকে গম্ভীর আর অনুভূতি শূন্য প্রকাশ করুক, আরজুর ব্যাপার আসলে ছেলেটা দুর্বল হয়ে পড়ে। এতগুলো বছর নিজের অনুভূতি থেকে পালিয়ে বেরিয়েছে, কিন্তু আজ ছেলেটি চোখে মুখে সুখের অভা ছড়িয়ে পড়েছে। চাইলেও এটা আশফির সামনে লুকাতে পারবে না। নাহিদ নিজ হাতেই রুমটাকে গুছিয়ে নিচ্ছে। আশফির দিকে চোখ পড়তেই দেখল সে মুচকি হাসছে। নাহিদ কাজে মনোযোগ দিয়ে বলল, বেকুবের মতো হাসছিস কেন? দেখছি মেয়র নিবরাস নাহিদকে প্রেমিক হিসেবে দুর্দান্ত লাগছে। নাহিদ বাঁকা হেসে বলল, আমি আর প্রেমিক? ওয়ার্ডটা আমার সাথে ঠিক যায় না। আমার চোখে দেখা আসল প্রেমিক তো তুই। এত বছর ধরে একজনের প্রেমে স্টেবল আছিস, অথচ তার কাছে কোনো প্রত্যাশা রাখিসনি। ভালোবাসার আবদার নিয়ে কখনো মুখোমুখি হয়ে দাঁড়াতে যাসনি। মেয়েটাকে বলিসনি পর্যন্ত। তোর মতো অদ্ভুতভাবে যত্ন নিয়ে আমি নিজেও ভালোবাসতে পারিনি। দূর থেকে ভালোবাসাকে কি করে আগলে রাখতে হয় সেটা তোর কাছ থেকে শিখেছি। আমার এখনো মনে আছে সেদিনের কথা। কিশোরী আরজু ভাবিকে কয়টা ছেলে ডিস্টার্ব করত, একদিন তো ভাবির ফ্রেন্ড শুভকে অনেক মারধর করল। খবর পেয়ে সেদিন পাগলের মতো ছুটে গেলি। আমরা সবাইও তোর পিছনে ছুটলাম। সেদিন ছেলেগুলোকে কি বেদম পিটিয়েছিলাম আমরা। আর তুই সেই ছেলেটার হাত ভেঙে দিলি যে আরজু ভাবিকে বাজেভাবে স্পর্শ করেছিল। আজও ছেলেটার হাত ঠিক হয়নি। আরজু ভাবি সেদিনও তোকে খেয়াল করতে পারেনি। শুভকে কোলে নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল। বোকা বাচ্চা ভাবি আমার দেখতেই পেল না তার প্রেমে মাতোয়ারা হয়ে এক ছাত্রনেতা কেমন হিংস্র হয়ে উঠল। আরজু ভাবির কান্নারত মুখখানা দেখে তুই কতটা উন্মাদ হয়ে সেই ছেলেটাকে পিটিয়েছিলি, সেটা মনে পড়লেই গা শিউরে উঠে আমার। সেদিন আমি প্রথম উপলব্ধি করতে পেরেছি, আমাদের ছাত্রনেতা যে পলিটিক্স ছাড়া কিছুই বুঝে না, সেই ছেলেটা একটা বাচ্চা মেয়েকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। তার কঠিন হৃদয় এক পশলা বৃষ্টি ঝরে পড়েছে। নাহিদ দীর্ঘশ্বাস ছাড়ল। বারান্দার কাচের দরজার সামনে দাঁড়িয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে দিল।
এক দৃষ্টিতে সুইমিং পুলের দিকে তাকিয়ে বলল, আমি কি ঠিক করছি আশফি? আরজুকে নিজের জীবনের সাথে জড়িয়ে তার জীবনটা নষ্ট করছি না তো? আশফি নাহিদের কাঁধে হাত রেখে নরম সুরে বলল, মোটেও না। ভুলে যাস না আরজু ভাবি তোর প্রতি ভীষণ দুর্বল। মেয়েটা তোকে ভালোবেসে তোর হাত ধরেছে, তুই মোটেও ফোর্স করিসনি। সৃষ্টিকর্তা নিজে তোদের ভাগ্যে এক হওয়া লিখে রেখেছে। না হলে যেই মেয়ের কাছ থেকে তুই এতগুলো বছর দূরে দূরে থাকলি সেই মেয়েটাই দূর থেকে তোকে গভীরভাবে ভালোবেসে বসে আছে। এটা ভাগ্য ছাড়া আর কিছুই না। নাহিদ আর কিছুই বলল না। মনে মনে ভাবতে লাগল গতকালের কথা। নাহিদ যখন আরজুকে প্রশ্ন করেছিল তার সাথে আসবে কিনা, আরজু বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলেছিল, আমি অবশ্যই আপনার সাথে যেতে চাই। কাঙ্ক্ষিত মানুষটির সাথে থাকার ইচ্ছা কার হয় না বলুন? কিন্তু আমি খালামণিকে আর কষ্ট দিতে চাই না। আমি চাই খালামণির সম্মতিতে আপনার রাজ্যে পদার্পণ করতে। আরজু আর কিছুই বলেনি। নাহিদ নিজেও কোনো প্রশ্ন করেনি। জুবায়ের আহমেদ পরিস্থিতি সামলে নিলেন। আজকের নাহিদকে দেখে তার মনে অদৃশ্য ভরসার সৃষ্টি হচ্ছে। তার সামনে বসা ছেলেটার ক্ষমতা সম্পর্কে তিনি ভালো করেই জানে। তাদের প্রত্যেককে খুন করে গুম করে দিতে 1 মিনিটও লাগবে না। তার এক ধমকে জুবায়ের আহমেদ নিজেও ভরকে যাবে। সেদিন সাবা যেইভাবে ছেলেটার গায়ে হাত তুলল অন্য কেউ হলে হয়তো সাবার লাশ পাওয়া যেত। কিন্তু ছেলেটা নিজের কোনো ক্ষমতার প্রয়োগ করছে না, বরং সুশৃঙ্খল ও শালীনভাবে তাদের যথাযথ সম্মান প্রদর্শন করে আরজুকে নিয়ে যেতে চাইছে। জুবায়ের আহমেদ অনেক কিছু ভেবে নাহিদকে শান্ত সুরে বললেন, বিয়ে যেহেতু করেই নিয়েছ সেখানে আমাদের আরজুকে বাধা দেওয়ার কিছু নেই। তোমাকে আমরা বিন্দু পরিমাণ ট্রাস্ট করতে পারছি না। কারণটা তুমি ভালো করেই জানো। তবে কেন যেন মনে হচ্ছে তোমাকে একটা সুযোগ দেওয়া প্রয়োজন। আরজু আমাদের মেয়ের চাইতে কোনো অংশে কম না। ওকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছি। সাবা আরজুর প্রতি বেশ সেন্সিটিভ। আরজুর হুট করেই জীবনের এত বড় সিদ্ধান্ত নেয়াটা সাবা স্বাভাবিকভাবে নিতে পারছে না। মেয়েটাকে নিয়ে অনেক কিছুই ভেবে রেখেছে। আরজু এমন একজনকে নিজের জীবনের সাথে জড়িয়েছে যাকে সাবা তিল পরিমাণ বিশ্বাস করতে পারে না, যাকে প্রচণ্ড ঘৃণা করে। আজ আরজুকে তুমি এইভাবে নিয়ে গেলে সাবা ভীষণ কষ্ট পাবে। হয়তো অভিমান করে আরজুর সাথে কোনো কথাই বলবে না। এতে আরজু নিজেও স্বস্তি পাবে না। সময় অনেক ক্ষতকে সরিয়ে তুলে। আমি জানি তোমার ক্ষমতা আর অধিকার দুটোই আছে আরজুকে নিয়ে যাওয়ার। তবুও বলবো তুমি 2 দিন সময় নাও। আমি সাবাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমি চাই না আরজু মনোকষ্ট নিয়ে নতুন জীবন শুরু করুক। নাহিদ সম্মতি দিয়ে সেখান থেকে চলে আসে। বাসার নিচে নেমে গাড়িতে উঠার আগে নাহিদ একবার আরজুর বারান্দায় তাকাল। দেখল আরজু বারান্দায় দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। রাতের নিকষ কালো আধারের কারণে প্রিয়তমার মুখখানা স্পষ্ট নয়, কিন্তু চাঁদের স্নিগ্ধ আলোয় প্রিয়তমার গালে মুক্তার মতো কিছু ঝলমল করছে। নাহিদ বুঝল তার প্রিয়তমা অশ্রু বিসর্জন দিচ্ছে। নাহিদের মনটা একরাশ বেদনায় ঝরঝরিত হল। আজ আরজুকে সাথে করে নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু শূন্য হতে যেতে হচ্ছে। আরজুর অবস্থান চিন্তা করে নাহিদ আরজুকে জোর করেনি। নাহিদ কখনোই আরজুকে কোনো কিছু করতে জোর করেনি। আজ যদি সে আগের সেই একরোখা রাগী নাহিদ হতো তবে আরজুকে হয়তো তুলে নিয়ে যেত। কারো মতামতের পরোয়া করত না। কিন্তু সেই নাহিদ থেকে আজ বর্তমান নাহিদ হওয়ার পেছনে একমাত্র কারণ ছিল তার প্রিয়তমা। নাহিদ কয়েক পলক আরজুর দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে গাড়িতে উঠে বসল। গাড়িতে বসে বুক ভরে নিঃশ্বাস নিল। গাড়িতে বসেই সে আশফিকে দিয়ে ঘরের কিছু ফার্নিচার আর আরজুর জন্য বেশ কিছু শপিং করতে বলল।
নাহিদের বিশ্বাস আরজু খুব জলদি তার কাছে থাকবে। জুবায়ের আহমেদ যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি। তিনি নিশ্চয়ই অকারণে নাহিদকে আশ্বাস দেয়নি। জাহিদ সকাল সকাল তৈরি হয়ে ডাইনিং টেবিলে বসল। পাশেই তার ছোট বোন জেরিন নাস্তা করছে। অন্য পাশে নীতি বসে টোস্টে কামড় বসাচ্ছে। নীতি তার চাচাতো বোন। তারা সমবয়সী। ভীষণ স্মার্ট আর স্বাস্থ্য সচেতন সে। দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর। নিজেকে মেনটেইন করে রাখতে বেশ ভালোবাসে। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। কিন্তু মেয়েটার মধ্যে প্রচুর অহংকার। সেটা রূপের নাকি প্রতিপত্তির সেটা জাহিদ জানে না। জেরিন এক প্রকার নাক মুখ দিয়ে খাবার গিলছে। এই মেয়ে মোটেও স্বাস্থ্য সচেতন না। সারাদিন ফাস্টফুড আইটেম খেতে বেশ পছন্দ করে। তবে এত খাবার কোথায় যায় জাহিদের জানা নেই। পাট কাঠির মতো চিকন। জাহিদ হেসে জেরিনকে বলল, তোর এই অবস্থা কেন? বুলেটের গতিতে দৌড়াচ্ছি কেন? জেরিন দ্রুত খাবার গিলে বলল, ভাইয়া মজা নিবে না। আমার ফোনের অ্যালার্ম তুমি চেঞ্জ করেছ তাই না? আমি তোমার জন্য আধা ঘন্টা লেট। জাহিদ প্লেটে খাবার তুলতে তুলতে বলল, সামনে পরীক্ষা রেখে তুই রাত 2টায় অনলাইনে ঘুরিস। তোর মাথা ফাটাইনি এটাই বেশি। নীতি খেতে খেতে বলল, আমাদের প্রোফাইলে রাত 2টোয় তোকে স্টক করতে বলেছে কে? বাড়ির মেয়েদের প্রতি একটা দায়িত্ব আছে না? তোরা কি সুপথে না কুপথে চলছিস সেটা তো জানতে হবে। জেরিন কপট রাগ দেখিয়ে বলল, একদম ফালতু কথা বলবে না। তোমার খবর আমি জানি না ভেবেছ? এক সিনিয়র মেয়ের পেছনে ফেবিকলের মতো লেগে আছো। কিন্তু আফসোস ওই মেয়ে তোমাকে পাত্তাই দিচ্ছে না। জেরিনের কথায় নীতি হেসে উঠল। জাহিদ হা হয়ে জেরিনের দিকে তাকাল। এই মেয়ে ভবিষ্যতের ভালো ডিটেকটিভ হতে পারবে। সবার গোপন বিষয় সম্পর্কে এই মেয়ে সবার আগে জানতে পারে। নীতি হেসে বলল, মেয়েটাকে দেখতে হবে তো। আমাদের চকলেট বয়কে পাত্তা দিচ্ছে না ভাববার বিষয়ে। তখনই জাহিদের মা টেবিলে এসে বসলেন। তার সারা গায়ে আভিজাত্যের ছোঁয়া বিদ্যমান। গায়ে জড়ানো দামি মসলিন শাড়ি যা তার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। নারীটির মুখে রয়েছে গাম্ভীর্যতা। জাহিদ চোখ গরম করে জেরিনকে হুঁশিয়ারি দিয়ে দিল, মাকে কিছু বললে খবর আছে। জেরিন মুখ ভেঙচে খাওয়ায় মন দিল। জাহিদের মা বললেন, জেরিন ঠিক মতো খাও। ক্লাসে লেট হলে সমস্যা নেই। দরকার পড়লে তোমার জন্য আবার ক্লাস রিপিট করবে। জেরিন খাওয়া শেষ করে দ্রুত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, তার কোনো প্রয়োজন নেই মম। আমি রুলস মোতালেব চলতে চাই। আমার জন্য রুলস বদলে যাক তেমনটা চাই না। ওকে আসি মম। বলেই মায়ের গালে আলতো চুমু খেয়ে বেরিয়ে গেল। সানজিদা মাহমুদ মুচকি হেসে জাহিদকে বললেন, আমার রাজপুত্রর কি অবস্থা? মমকে আজকাল একদম সময় দাও না। জাহিদ হেসে বলল, তেমন কিছু না মম। নতুন ভার্সিটি, নতুন বন্ধুবান্ধব নিয়ে একটু ব্যস্ত। নীতি বিড়বিড় করে বলল, বন্ধু না ছাই। এক মেয়ের পেছনে ইফতিজারের মতো ঘুরতে ব্যস্ত। জাহিদ নীতিকে চোখ রাঙাল। সানজিদা মাহমুদ গম্ভীর মুখে বললেন, গুড। তবে বন্ধু নির্বাচনে অবশ্যই ক্লাস মেনটেইন করবে। লো ক্লাসের কারো সাথে মিশতে যেও না। তোমার স্ট্যাটাসের সাথে বিষয়টা মানানসই হবে না। জাহিদ মায়ের কোথায় খানিকটা অসন্তুষ্ট হল। তার মায়ের এই একটা বিষয় জাহিদ ভীষণ অপছন্দ করে। তখন নীতি আর মায়ের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। সাবা খানম নাস্তা রেডি করে সবাইকে ডাকলেন। আরজু ভয় ভয় টেবিলে পৌঁছাল। সাবা খানমের মুখটা তখনও থমথমে। আরজু তারার দিকে তাকাতেই দেখে মেয়েটা মুখ মলিন করে তাকিয়ে আছে। মানে সকাল থেকে বেশ কয়টা ঝাড়ি খেয়েছে সে।
সাবা খানম সকলকে নাস্তা সার্ভ করছেন। জুবায়ের আহমেদ নিজেও সাবা খানমের মুড বুঝতে পারছে না। আরজু নাস্তা নিয়ে নাড়াচাড়া করছে। খাবার তার গলা দিয়ে নামছে না। অনেকক্ষণ নীরবতার পর সাবা খানম অবনীকে উদ্দেশ্য করে বললেন, অবনী বলে দিস, কেউ যদি ভেবে থাকে বাসা থেকে বেরিয়ে গেলেই লেখাপড়া চাঙে তুলে ঘুরবে তাহলে যেন ভুলে যায়। এমনটা হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। খালামণি কথায় আরজু অবাক হয়ে জুবায়ের আহমেদের দিকে তাকাল। তিনি মুচকি হেসে সামান্য মাথা ঝাঁকালেন। আরজু সেদিকে তাকিয়েই ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে উঠল। সেই কান্না কষ্টের নাকি সুখের অবনী ঠাহর করতে পারল না। শুধু বুঝতে পারল তার আরজু আপু খুব জলদি তার নেতা সাহেবের কাছে চলে যাবে। তার মা নীরব সম্মতি প্রকাশ করেছে। অবনীর দু চোখ মুহূর্তেই ভিজে উঠল। আরজু আপুকে ছাড়া থাকবে কি করে? পরমুহূর্তে নিজেকে সামলাল। দিন শেষে আরজু আপু নিজের ভালোবাসাকে নিজের করে পাচ্ছে। এই খুশিতে ওই নিশান ব্যাটাকে একটা জোরসে চুমু খেতে মন চাইছে। এই সিটির মেয়র তার দুলাভাই। ইসস, দারুণ হবে ব্যাপারটা। ভার্সিটিতে ঢুকতেই আজ আরজুর কেমন অদ্ভুত লাগছে। সচরাচর শুভর সাথে আসা হয়, কিন্তু দুদিন যাবৎ শুভ তার কোনো কল রিসিভ করছে না। শুভর এই এড়িয়ে চলা আরজুর কোমল হৃদয় ভীষণ পীড়া দিচ্ছে। আরজু দীর্ঘশ্বাস ফেলল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠান্ডা কিছু গলায় ঢালতে হবে। তাই ক্যান্টিনে চলে আসল। ক্যান্টিনের দরজায় আসতেই দূরের চেয়ারে শুভকে দেখতে পেল। পেছনে থেকেই আরজু বেশ ভালো করে বুঝে গেল এটা শুভ। পাশে রামিম, সাবিহা আর ফুয়াদ বসে আছে। আরজু শুভর মুখোমুখি হতে ভয় পাচ্ছে। পাগলটা নিশ্চয়ই ভীষণ ক্ষেপে আছে। আরজু ধীর পায়ে টেবিলের কাছে পৌঁছাল। ফুয়াদ তখন কিছু একটা বলছিল। আরজুকে দেখে থেমে গেল। শুভ পেছনে না ফিরেও বুঝতে পারল পেছনের মানুষটিকে। এত বছরে আরজুর গায়ের পারফিউম শুভর মুখস্থ হয়ে গেছে। শুভ নিচের ওষ্ঠ দাঁত দিয়ে চেপে ধরে নিজেকে সামলাল। শুভ হাতের আধ খাওয়া চায়ের কাপ টেবিলে রাখল। আরজু ঠিক শুভর পাশেই চেয়ারে এসে বসে পড়েছে। শুভ তার দৃষ্টি আশেপাশে বুলাল। চোখ জোড়া ভীষণ জ্বলছে। আরজুর দিকে সে তাকাবে না। বুকের তাজা ক্ষততে এখনো রক্তক্ষরণ বন্ধ হয়নি। আরজুর দিকে তাকানোর মতো কঠিন কাজ শুভ করতে চায় না। আরজু থমকে শুভর দিকে তাকিয়ে রইল। চঞ্চল, শুভ্র মুখখানা মলিন হয়ে আছে। চোখের নিচে কেমন কালো হয়ে গেছে। আরজুর বুকটা ধক করে উঠল। শুভর মলিন মুখটা আরজুর বুকে তীব্র ব্যথার সৃষ্টি করছে। শুভর খোঁচা খোঁচা দাড়ি দিয়ে সারা মুখ ভর্তি। মনে হচ্ছে কতদিন ধরে শেভ করে না। আরজুর চোখ পড়ল শুভর ঠোঁটের কোণে। হালকা কালচে হয়ে আছে। আরজু বুঝতে পারল না এটা কিসের দাগ। শুভকে এতটা বিধ্বস্ত অবস্থায় আগে কখনো দেখেনি আরজু। আরজু শুকনো ঢোক গিলে শুভর চিবুকে যেই স্পর্শ করতে যাবে অমনি শুভ দাঁড়িয়ে গেল। টেবিল থেকে ব্যাগ নিয়ে কাঁধে তুলে নিল। আর গম্ভীর স্বরে রামিমের উদ্দেশ্যে বলল, আমার কাজ আছে, আজ ক্লাস করব না। তুই আমার জন্য নোটস কপি করে রাখিস। বলেই শুভ সেখান থেকে বেরিয়ে আসল। ক্যান্টিন থেকে বেরিয়ে শুভ সোজা হাঁটতে লাগল। সামনের সব কিছুই ঝাপসা লাগছে। শুভ খেয়াল করল তার গাল বেয়ে তরল কিছু নেমে যাচ্ছে। শুভ দ্রুত হাতের উল্টো পিঠে সেই তরল পদার্থ মুছে নিল। তার সামনে দিয়েই যাচ্ছিল জাহিদ। শুভকে দেখে দ্রুত সালাম দিল। কিন্তু শুভ কোনো জবাব দিল না। হয়তো তার কান অবধি পৌঁছায়নি। জাহিদ অবাক হয়ে শুভর যাওয়ার দিকে তাকিয়ে রইল। সিনিয়র ভাই হিসেবে শুভকে জাহিদের ভীষণ পছন্দ। সবসময় হাসি খুশি থাকা মানুষটির মুখ জুড়ে ছিল বিষাদের ছায়া।
মূলত বন্ধু মহলের প্রত্যেকেই তার ভীষণ পছন্দ, এক একটা কিউটের ডিব্বা। তবে সবার মাঝে একজনকে তার বিশেষ পছন্দ, বিশেষে চাইতেও বিশেষ। ক্যান্টিনের নির্দিষ্ট টেবিলেই বন্ধু মহলের আড্ডা চলে, চলে হই হুল্লোড়। কিন্তু আজ সেই টেবিল শান্ত। আরজু মাথা নিচু করে বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে কোলে পড়ছে। আরজুর ভীষণ কষ্ট হচ্ছে। শুভ চলে যাওয়ার পর ফুয়াদ বেরিয়ে পড়েছে। আরজু স্তব্ধ হয়ে শুধু মাত্র দেখেছে ফুয়াদ ও তার সাথে অভিমান করে বসে আছে। আরজুর এখন সবকিছুই বিষাদ লাগছে। সাবিহা আরজুকে এইভাবে কাঁদতে দেখে অস্থির হল। আরজুর মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করিস না, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। আরজু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, সবাই আমাকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছে কেন? আমি কি জঘন্য কোনো অপরাধ করেছি? রামিম আরজুর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, তুই ভুল করেছিস নাকি ঠিক সেটা নিয়ে যাচাই বাছাই করতে যাব না। তোর মন যেটা গভীরভাবে চাইতো তুই সেটাই করেছিস। মনের কাছে মস্তিষ্কের হেরে যাওয়াটা আশীর্বাদ স্বরূপ। তোর মতো এই আশীর্বাদ সবার জীবনে আসে না। কথাটা বলে রামিম আর চোখে সাবিহার দিকে তাকাল। সাবিহা রামিমের দিকেই তাকিয়েছিল। রামিম আবার বলল, আমাদের এই গ্রুপে তোকে সবাই সবচাইতে ভীতু বলে জানে, কিন্তু আসল কথা হলো তুই সবচাইতে সাহসী। নিজের ভালোবাসা প্রকাশ করার সাহস কেউ দেখতে পারেনি। দিনের পর দিন মানুষটির পাশে থেকেও তাকে নিজের অনুভূতি প্রকাশ করার সাহস কেউ দেখায়নি। পাওয়া না পাওয়ার হিসাবটাই সবার আগে সবাই কষেছে, তাই শুধু নীরবে ভালোবেসেছে। মুখ ফুটে বলার সাহসটুকু দেখাতে পারেনি। মন আর মস্তিষ্ককে সাথে যুদ্ধ করে মন বারবার হেরেছে। কিন্তু তুই সাহস করে নিজের ভালোবাসা প্রকাশ করেছিস। এত দূরত্বের মাঝেও এমন একজন মানুষকে নিজের ভালোবাসা ব্যক্ত করেছিস যার সামনে দাঁড়ানোর সাহস আমরা দেখাতে পারব না। একটা দুর্লভ, অসম্ভব ভালোবাসাকে নিজের করে নিতে পারার মতো মেয়েটা আর যাই হোক দুর্বল না। তুই যা করেছিস ঠিক করেছিস। এখন তোর ডিসিশনে কে খুশি হলো কে দুঃখ পেল সেটা হিসাব করতে যাস না। শুধু মনে রাখিস ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার ভাগ্যটা সবার থাকে না, কিন্তু সেই ভাগ্য তুই নিজে ক্রিয়েট করে নিতে পেরেছিস। তাই পারিপার্শ্বিক চিন্তাকে সাইডে রেখে নিজের নতুন জীবন শুরু কর। আরজু মনোযোগ দিয়ে রামিমের কথা শুনছিল। আরজু ভেবেছে রামিম নিজের আর সাবিহার বিষয় নিয়ে কথাগুলো বলেছে, কিন্তু রামিমের কথার মূল বিষয়টি ধরতে পারেনি। তবে এটা বুঝল রামিম তার সিদ্ধান্তকে পজিটিভভাবে নিয়েছে। সাবিহা অসহায় দৃষ্টিতে রামিমের কথাগুলো শুনছিল। রামিমের বলা প্রতিটি কথার তাৎপর্য সাবিহা বুঝতে পারছে। সবাই তার ভালো বন্ধু। পরিস্থিতি এমন যে না শুভকে দোষারোপ করা যাচ্ছে না আরজুকে। সবাই যেন যার যার অবস্থানে ঠিক। রামিমের আজ শুভর প্রতি খানিকটা অভিমান হল। রামিম আর সাবিহার মধ্যে স্ট্যাটাসের পার্থক্য আছে, যার কারণে রামিম চাইলেও সাবিহাকে নিজের জীবনে জোড়াতে পারে না। বাবার পরীকে দেওয়ার মতো কিছুই নেই তার কাছে। কিন্তু শুভ আর আরজুর মধ্যের তেমন কোনো স্ট্যাটাস পার্থক্য নেই। দুজনেই একটা মধ্যবিত্ত স্ট্যান্ডার্ড ফ্যামিলি বিলং করে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা। নিজেদের জেনেছে, বুঝেছে। আরজু কেমন চটপটে, অশান্ত সেটা শুভ ভালো করেই জানে। শুভ নিজেও সবসময় বন্ধুসুলভ আচরণ করে এসেছে। নিজের মনের হাল আকার ইঙ্গিতেও আরজুকে বোঝায়নি। আরজু যেহেতু শুভর অনুভূতি বুঝতে পারছিল না, তখন শুভর আরজুকে খোলাখুলি সবটা বলা প্রয়োজন ছিল। রামিমের বিশ্বাস নাহিদ স্যার আরজুর জীবনে আসার পূর্বেই যদি শুভ নিজেকে মেলে ধরত, আরজু কোনো দিন শুভকে ফিরিয়ে দিত না। শুভকে নিয়ে অন্যভাবে ভাবতে শুরু করত।
মনের কুঠিরে শুভর জন্য ভালোবাসার বীজ বপন করত। খানিকক্ষণ পর যারা আসলো। আরজুর ফোলা ফোলা লাল চোখ দেখে অস্থির হয়ে বলল, তোর অবস্থা কেন? আবার কেঁদেছিস নাকি? মুখটা এমন রেডচেরি হয়ে আছে কেন? আরজু কিছুই বলল না। সাবিহা যারাকে সবটা বলতেই যারা শুভর উপর ভীষণ রেগে বলল, ওই শালার মাথায় সমস্যা হয়েছে। বাঁশ দিয়ে মাথায় একটা বাড়ি মারলে মাথা ঠিক হয়ে যাবে। এই বেকুব আরজু এমন কি করে ফেলেছে? সামান্য একটু বিয়েই তো করেছে। চিকেন রোস্ট খেতে পারেনি বলে এত রাগের কি আছে? আমিও তো খাইতে পারি নাই। এই আরজু, নেতা জিজুকে বলে ওই দুই খাদককে আচ্ছামতো চিকেন রোস্ট খাওয়াতে বলবি, যাতে ওই ছাগল দুটোর পেট ফেটে যায়। বাইদা ওই আমাকেও একটু ট্রিট দিতে ভুলিস না যেন। যারার কথায় রামিম, সাবিহা দুজনেই হেসে উঠল। আরজু নিজেও মুচকি হাসল। আরজু নাক টেনে বলল, রিমির কি হয়েছে বলতো? দুদিন যাবৎ ভার্সিটিতে আসছে না কেন? ও কি অসুস্থ? সাবিহা স্যান্ডউইচে কামড় বসাতে বসাতে বলল, আজকে সকালে কল করেছিলাম বলল তো আসবে, কিন্তু এখনো এলো না। রিমি আসলো ক্লাস শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে। চুপচাপ থাকা কিউট চশমা পরা মেয়েটার মুখখানাও মলিন। রিমি তাদের দেখে সামান্য হাসার চেষ্টা করেছে, কিন্তু তার মিথ্যা হাসি তাদের ধরতে সময় লাগল না। রিমি আশেপাশে চোখ বুলিয়ে শুভকে খুঁজল, কিন্তু শুভ বা ফুয়াদ কাউকে দেখতে পেল না। যারা রিমিকে কনুই দিয়ে খোঁচা মেয়ে বলল, তোরও কি কাঙালি ভোজ খেতে না পারার জন্য মন খারাপ নাকি? রিমি কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইল। যারা বিরক্ত হয়ে বীর বীর করতে করতে বলল, সব কাঙালের দল নিয়ে ঘুরতেছি। আমার ভবিষ্যৎ জামাইয়ের পকেট ফাঁকা করতে এরা 1 মিনিটও ভাববে না। ক্লাস শেষ করে যে যার মতো বাসায় ফিরতে লাগল। যারা ভার্সিটি গেট থেকে বের হতেই জাহিদের মুখোমুখি হল। জাহিদ পকেটে হাত গুজে দাঁড়িয়েছিল। যারা জানে এই বদমাশ তার জন্যই দাঁড়িয়ে আছে। যারা দেখে জাহিদ মিষ্টি হাসি হেসে বলল, কি অবাক কাণ্ড, আপনার সাথে আবার দেখা হয়ে গেল। দেখেছেন ডেস্টিনি আমাদের বারবার মিলিয়ে দিচ্ছে। যারা বুকে দুহাত গুজে দাঁড়িয়ে মাথা সামান্য হেলিয়ে ভাব নিয়ে বলল, ডেস্টিনি? আচ্ছা, এই ডেস্টিনি কে লিখছে? তুমি? আমি লিখলে আপনি এতক্ষণে আমার বাহুডোরে থাকতেন। জাহিদের কথায় যারা থতমত খেয়ে যায়। এই ছেলে চরম অসভ্য। মনের মধ্যে হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল তার। যারা বেশ ঝাঁঝালোভাবে বলল, এই সিটির সবচাইতে পাওয়ারফুল লোকের সাথে আমার উঠাবসা আছে। একবার তার কানে তোমার মতো ফাজিলের নাম ঢুকিয়ে দিলেই কেল্লা ফতে। পিটিয়ে হাড় গোড় ভেঙে দিবে। জাহিদ যারার খানিকটা কাছে এসে দাঁড়াল। জাহিদের গায়ের কড়া পারফিউমের গ্রান যারার নাকে আসতে লাগল। যারা চোখ বুজে আবার নিঃশ্বাস নিল। কোনো ব্র্যান্ডের পারফিউম এইটা? জাহিদ যারার কাছাকাছি এসে ফিসফিসিয়ে বলল, আপনার ওই পাওয়ারফুল লোকদের আমি পকেটে নিয়ে ঘুরি। তবে একটা কথা জানেন, আমার সামান্যতম আঘাত লাগলে আপনি নিজেই ক্ষতবিক্ষত হবেন। কেন হবেন সেটা নিজেই খুঁজে বের করুন। যারা হা করে জাহিদের কথা শুনছে। এই ছেলের মধ্যে কি কোনো ভয় নেই? রাত তখন প্রায় 8টা। আরজুদের বাসার ডোরবেল বাজতেই অবনী দরজা খুলে দিল। সামনের মানুষটির মিষ্টি মুচকি হাসি দেখে অবনী বিমোহিত হল। সাদা পাঞ্জাবি পরা লোকটির উজ্জ্বল লোমশ হাতে রোলেক্স ওয়াচ। পাঞ্জাবির হাতা পেশিবহুল বাহুর কনুই অবধি ভাঁজ করা। অবনী হেসে বলল, জিজু আপনি ভুল প্রফেশনে চলে এসেছেন। আপনাকে তো সিনেমার পর্দায় মানাতো। একদম ড্যাশিং হিরো। নাহিদ হালকা হেসে নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বলল, শালিকা তো দেখি আমার বউয়ের চাইতে 1 ধাপ উপরে।
বউ ব্ল্যাকমেইল করে আর শালিকা ফ্ল্যাট। অবনী ফিক করে হেসে ফেলল আর বলল, আপুর এই অদম্য সাহসিকতার জন্য সরকারের পক্ষ হতে পুরস্কৃত করা প্রয়োজন। পুরস্কৃত হবে কিনা জানি না, তবে এই দুঃসাহসের জন্য আজকে তোমার আপুকে নিয়ে আমার রাজ্যে পাড়ি জমব। অবনী হাসল। বাসায় প্রবেশ করে বসার ঘরের দিকে যেতেই নাহিদ থমকে গেল। হাসি হাসি মুখে চিন্তার ভাঁজ পড়ল। এই মানুষটিকে নাহিদ এই জায়গায় মোটেও আশা করেনি। তিনি আরজুদের বাসায় কেন এসেছেন? সোফার হাতলে বাহুর মধ্যে গ্রন্থি ঠেকিয়ে বেশ দাম্ভিকতার সাথে বসে আছে নাহিদ। তার কঠিন দৃষ্টি সামনের মানুষটির দিকে। নাইম মাহমুদ নিজেও ছেলেকে একইভাবে তীক্ষ্ণ দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন, যেন দৃষ্টি যুদ্ধ চলছে। জুবায়ের আহমেদ দুজনের দৃষ্টি যুদ্ধ দেখে গলা পরিষ্কার করে নম্রভাবে নাইম মাহমুদের উদ্দেশ্যে বললেন, স্যার প্লিজ চা নিন। জুবায়ের আহমেদের কথায় তার পাশে বসা সাবা খানম ক্ষিপ্ত চোখে তাকালেন। এই মানুষগুলোকে এত সম্মান দেখানোর কি আছে? তার তো মন চাইছে এই দুটোকেই ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে। শুধুমাত্র আরজু তার হাত পা বেঁধে ফেলেছে। নাইম মাহমুদ খানিকটা হেসে বললেন, স্যার বলে আমাকে লজ্জা দিবেন না বেয়াই সাহেব। বাচ্চাদের বদৌলতে আমরা এটা সুন্দর সম্পর্কে আছি। জুবায়ের আহমেদ মেকি হাসলেন। নাহিদের দিকে তাকিয়ে দেখতে পেলেন সে মুখটা শক্ত করে রেখেছে। সুদর্শন ছেলেটার এই রাগান্বিত মুখশ্রী আসলেই ভয়ঙ্কর। তিনি জানেন নাহিদের তার বাবার সাথে ভালো সম্পর্ক নেই। কেন সেটা তার জানা নেই। বিষয়টা তাকে সাবা জানিয়েছে। নাহিদ সম্পর্কিত সকল তথ্য সাবা আরও কয়েক বছর আগেই নিয়েছে। জুবায়ের আহমেদ বলতে শুরু করলেন, আরজু আমার নিজের মেয়ে না হলেও তাকে আমরা মেয়ের মতোই ভালোবেসেছি। ওর বিয়ে নিয়ে আমাদের স্বপ্ন অনেক ছিল, কিন্তু সবকিছু এভাবে হবে আমরা কেউ ভাবতে পারিনি। আমাদের জন্য এটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। তবু দিন শেষে ওরা যদি সুখে থাকে তাহলে আমাদের আর বাধা দেওয়ার কিছু নেই। তোমরা নিজেদের জীবনের পথ নিজেরাই বেছে নিয়েছ। কিন্তু পূর্বের সব আমি ভুলতে পারলেও আমার স্ত্রী হয়তো ভুলতে পারবে না। এতে আমি তাকে দোষারোপ করতেও পারি না। তোমরা নিজেরা বিয়ে করে নিয়েছ। এই বিয়ে আমাদের মানতে কষ্ট হলেও আরজুর জন্য আমরা সবটাই হজম করে নিয়েছি। দিন শেষে মেয়েটা ভালো থাকুক। তোমার অনুরোধে আমরা বিয়েটা আপাতত গোপন করলেও আমাদের মেয়েটাকে এইভাবে তোমার হাতে তুলে দিতে পারি না। অন্তত সাবা রাজি না। কোনো ভরসায় তোমার হাতে মেয়েকে তুলে দেই বলো? সত্যি বলতে তোমার উপর আমরা ভরসা করতে পারছি না। তাছাড়া তোমার কোনো গার্ডিয়ান ছাড়া মেয়ে কি করে বিদায় করি? আমরা ইনডিসিশনে ভুগছিলাম, কিন্তু গতকাল তোমার বাবা আমাকে কল করে নিজে আরজুকে তোমার হাতে তুলে দেওয়ার অনুরোধ করলেন। আর আজ নিজে এসে আরজুকে সসম্মানে নিয়ে যেতে এসেছেন। একমাত্র তোমার বাবার ভরসায় আমরা আরজুকে যেতে দিচ্ছি। তোমার কাছে একটাই অনুরোধ নাহিদ, আমাদের মেয়েটা ভীষণ সংবেদনশীল। অল্পতেই নেতিয়ে পড়ে। তাকে কখনো কষ্ট দিও না। পূর্বের ভুলগুলো রিপিট করো না। আমি চাই না আরজু তোমার অন্য সত্তাটা দেখুক। মেয়েটা মানতে পারবে না, ভেঙে পড়বে। মেয়েটা তোমার শান্ত রূপ দেখে তোমার প্রতি আকৃষ্ট হয়েছে। তাকে একজন পলিটিশিয়ানের ঘৃণ্য রূপটা কখনো দেখতে দিও না। মেয়েটা সহ্য করতে পারব না। আমরা চাই না আরজু ওই কঠিন বাস্তবতার মুখোমুখি হোক। সে যেই স্বপ্নের রাজ্যে আছে তাকে সেখানেই থাকতে দাও। নাহিদ এতক্ষণ যাবৎ বেশ মনোযোগ দিয়ে সব কথাই শুনছিল। তিক্ত হলেও কথাগুলো সত্যি। আরজুর কাছ থেকে দূরে থাকার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা অন্যতম কারণ ছিল। নাহিদ ছোট করে শ্বাস ফেলে শান্ত সুরে বলল, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি কখনোই আরজুর অসম্মান করব না। সাবা খানম কড়া গলায় বললেন,
আমার মেয়েটা যদি কখনো কষ্ট পায় কিংবা তার কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়ব না। আমার হাত থেকে সবসময় পার পেয়ে যাবে ভেবনা। আরজুর ব্যাপারে আমি ঠিক কতটা কঠোর হতে পারি সেটা তোমার ধারণা নেই। আরজুর বাবা মা নেই বলে তাকে একা ভাববার ভুল করবে না। তুমি আরজুকে বোকা বানাতে পারবে কিন্তু আমাকে না। বোকা মেয়েটা যদি একবার বুঝতে পারত নিজে থেকে কত ভয়ঙ্কর আগুনে ঝাঁপ দিয়েছে তাহলে কোনোদিন এই কাজ করতে পারত না। নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করছে। শুধুমাত্র ওর জন্যই তোমার মতো একটা মানুষকে সহ্য আমি করছি। তবুও আমার মেয়েটার গায়ে যদি ফুলের টোকা অবধি লাগে তাহলে তোমাকে ঘুণ করতেও দ্বিধা বোধ করব না। কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। নাহিদ শান্ত হয়ে গম্ভীর সুরে সাবা খানমের উদ্দেশ্য বলল, আপনি একদম ঠিক বলেছেন। আরজু জেনে বুঝে ভয়ঙ্কর আগুনে ঝাঁপ দিয়েছে। সেই আগুনের উত্তাপ তাকে সহ্য করতেই হবে, কিন্তু তাকে দগ্ধ হতে দেব না। নিজের জীবনের শেষ নিঃশ্বাস অবধি তাকে আগলে রাখব। সাবা খানম রাগী চোখে নাহিদের দিকে তাকাল। এই ছেলেকে তিনি কিছুতেই বিশ্বাস করতে পারে না। আরজু এমন একটা কাজ না করলে তিনি কখনোই আরজুকে এই ছেলের হাতে তুলে দিত না। আরজুর এই চরম বোকামির জন্য তিনি কখনোই তাকে মাফ করবেন না। নাইম মাহমুদ জানেন ছেলের মেজাজ সম্পর্কে। এত সব কঠিন আর তিক্ত কথার পরেও যে ছেলে এখনো শান্ত আছে এতেই তিনি অবাক হয়ে যাচ্ছেন। কিন্তু ছেলের কোনো বিশ্বাস নেই, কখন পরিস্থিতি বিগড়ে দেয়। তাই পরিস্থিতির সামাল দিতে নাইম মাহমুদ বললেন, আমার ছেলেকে একবার সুযোগ দিয়ে দেখুন, আপনাদের নিরাশ করবে না। আচ্ছা, আমার বৌমা কোথায় বেয়াই সাহেব? তাকে দেখার জন্য আমি তীর্থের কাকের মতো বসে আছি। পরিস্থিতি ঠিক থাকলে আরও অনেক আগেই তাকে ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতাম। আমার মরহুম বাবার ভীষণ পছন্দ ছিল আরজুকে। নিজের নাতির জন্য নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন, কিন্তু ভাগ্য তখন সহায় ছিল না। বারবার তাকে ফিরে যেতে হয়েছে। কিন্তু আজ দেখুন তার ইচ্ছে পূরণ হচ্ছে, কিন্তু সেটা দেখার জন্য মানুষটা বেছে নেই। জুবায়ের আহমেদ অবনীকে ডাকলেন। অবনী তখন দরজার পেছনে দাঁড়িয়েছিল। বাবার ডাকে আতকে উঠল। ঘরে এত জরুরি মিটিং চলছে আর সেটা সে শুনবে না, সেটা তো হয় না। দরজায় কান পাতার বিশেষ গুণ তার রয়েছে, কিন্তু অবনী তাদের অনেক কথার মানে বুঝতে পারল না। কিছু একটা তো আছে যা সে জানে না। আম্মু নাহিদ জিজুর উপর কেন এত ক্ষিপ্ত ঠিক বুঝা গেল না। চিন্তিত ভঙ্গিতে সে আরজুকে ডাকতে গেল। লাল জামদানি শাড়ি গায়ে জড়িয়ে মাথা নিচু করে বসে আছে আরজু। এত লজ্জায়ের আগে তার কখনোই লাগেনি। সামনের মানুষটির উৎসুক দৃষ্টি তাকে আরও অস্বস্তিতে ফেলে দিল। নাইম মাহমুদ আরজুর মাথায় হাত বুলিয়ে বললেন, মাশা আল্লাহ, আমার বৌমার চাঁদ মুখখানা দেখে আমার ছেলের জীবনের সকল ছোট বড় ভুল মাফ করে দিলাম। জীবনে প্রথম আমার ছেলের কোনো কাজে আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি। গড ব্লেস ইউ। নাইম মাহমুদের কথায় আরজু ভীষণ লজ্জা পেল, কিন্তু নাহিদ যেন ভীষণ বিরক্ত হল। আমার ছেলে বলে কি জাহির করতে চায়? ভীষণ দায়িত্বশীল বাবা উনি, নাকি ছেলেকে ভীষণ ভালোবাসেন? এসব নাটক নাহিদের একদম ভালো লাগছে না। আরজু নিজের রুমে বসে লাগেজ গুছাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যারা কপাল কুঁচকে আরজুর দিকে তাকিয়ে আছে। সাবিহা আর রিমি মন খারাপ করে সোফায় বসে আছে। একটু আগেই তারা এসেছে। শুভ আর ফুয়াদ তার কল রিসিভ করছে না। আর রামিম তো নিজের কাজে ব্যস্ত। তার পাশেই অবনী অ্যাপল চিবুচ্ছে আর আরজুর কান্না দেখছে। আরজুর নাক টানার শব্দে বিরক্ত হয়ে বলল, আপু এমন ফ্যাচ ফ্যাচ করে কাঁদছ কেন? তোমাকে দেখতে খুবই বিচ্ছিরি লাগছে। এই অবস্থায় নাহিদ জিজু দেখলেই দৌড়ে পালিয়ে যাবে। আরজু কঠিন চোখে অবনীর দিকে তাকাল। অবনী ডোন্ট কেয়ার ভাব নিয়ে আপেল খেতে ব্যস্ত হয়ে পড়ল।
যারা বিরক্ত হয়ে বলল, এমন নাটক শুরু করছিস কেন? আমি শুটিং ফেলে তোর ড্রামা দেখতে এসেছি। সাবিহা একে ড্রামা বন্ধ করতে বল। আরজু নাক টেনে বলল, আমার কান্না তোর কাছে ড্রামা মনে হচ্ছে? তোদের সবাইকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে সেটা বুঝছিস না? যারা বিরক্ত হয়ে বলল, ইসস, এমন ভাব করছে যেন তাকে জোর করে বিয়ে দিয়ে বিদায় করছে। সাবিহা মলিন মুখে বলল, আহা, যারা মেয়েটার সাথে এমন করিস না। আরজু তো ভয় কাঁদছে। রিমি নাকের সাথে চশমা খানিকটা এঁটে দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কিসের ভয়? সাবিহা আফসোসের সুরে বলল, বেচারি আরজু নিজের ভার্জিনিটি লুজের ভয় কাঁদছে। আহা, এতদিনের সামলে রাখা সতীত্ব আজ গেল বলে। সাবিহার কথায় রুমে হাসির রোল পড়ল। আরজু হতবম্ব হয়ে সকলের এই হাসি দেখছে। ছি, কি বিভৎস হাসি! যারা হাসতে হাসতে বলল, তোর মনে হয় এই আবাল সেই ভয় কাঁদছে? এই ভয়ঙ্কর মহিলা দেখবি নাহিদ স্যারের উপর ঝাঁপিয়ে পড়বে। এই মাইয়া না, নাহিদ স্যার ডেঞ্জার জোনে আছে। এ মাইয়া ভার্জিনিটি লুজ করতে এক পায়ে দাঁড়িয়ে আছে। সাবিহা মুচকি হেসে বলল, ওমন হ্যান্ডসাম জামাই থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। আরজু চোখ বড় বড় করে হা করে তাকিয়ে আছে। কান্নার কথা তো ভুলেই গেছে। আরজু দাঁতে দাঁত চেপে বলল, ছি, নির্লজ্জের দলেরা। পাশে যে একটা টিনেজার বাচ্চা দাঁড়িয়ে আছে খবর আছে তোদের? যারা বলল, আরে আজকাল ক্লাস 6-এর বাচ্চারাও 3-4টা বয়ফ্রেন্ড পাল্টায়। সেখানে অবনী এইচএসসি ক্যান্ডিডেট। অবনী হেসে বলল, আমি 3-4টা বয়ফ্রেন্ড পাল্টাইনি আপু, কিন্তু অনেকগুলা ক্রাশ খেয়েছি। বর্তমানে একজন সিনিয়রের উপর গুরুতর ক্রাশ খেয়ে বসে আছি। আপুকে বিদায় করলেই আমার সিরিয়াল এসে পড়বে। আমি তো সেই খুশি। আরজু সবার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, আজকে আমি চলে যাচ্ছি, তোদের কি একটুও খারাপ লাগছে না? কোথায় আমার গলা জড়িয়ে ধরে কাঁদবি তা না মজা নিচ্ছিস? যারা মুখ ভেঙচে বলল, যেখানে বিয়েতে রোস্টেই খেতে পারলাম না সেখানে তোর বিদায় কাঁদব কেন? আরজু ঠোঁট উল্টে বলল, আমার চাইতে রোস্ট তোর কাছে বড় হয়ে গেল? যা সব আমার বাসা থেকে বের হো। অবনী আবার আপেলে কামড় বসিয়ে বলল, একটু পরেই দেখা যাবে কে বাসা থেকে বের হয়। সাবা খানম নিজের রুমে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। আরজু ধীরে ধীরে রুমের দরজা খুলে সাবা খানমের পায়ের কাছে বসল। সাবা খানম আরজুর দিকে তাকালেন না। আরজু দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বিদায় জিনিসটা এতটা পীড়াদায়ক সেটা আরজু আগে উপলব্ধি করতে পারেনি। সামনের গম্ভীর মানুষটা তার মায়ের চাইতেও বেশি আপন। এই মানুষটার কাছ থেকে কোনোদিন দূরে থাকতে হবে সেটা ভাবতেও পারেনি। মেয়েদের এই কঠিন বাস্তবতাকে নীরবেই মেনে নিতে হয়। কিন্তু আরজুর এত কষ্ট কেন হচ্ছে? আরজু সাবা খানমের কোলে মাথা ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। এই কোলে শুয়ে কতদিন নিশ্চিন্তে ঘুমিয়েছে। কষ্ট পেলে এই কোলে মাথা রেখে অশ্রু ঝরিয়েছে। আর আজ নাকি সেই কোল ছেড়ে চলে যেতে হবে। আরজু কাপা কাপা গলায় বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে খালামণি। তোমার কাছ থেকে এইভাবে দূরে যেতে হবে জানলে আমি কখনোই বিয়ে করতাম না। যাদের সাথে এতগুলো বসন্ত কাটিয়েছি তাদের ছেড়ে কি করে থাকব খালামণি? আমি তো সারা জীবন এই কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকতে চাই। সাবা খানম গম্ভীর মুখে বারান্দার পাশের কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে আছেন। কঠিন গলায় বললেন, এটাই বাস্তবতা। প্রত্যেকটা মেয়েকে সেটা মেনে নিতে হয়। তবে আমি কেন মানতে পারছি না? নেতা সাহেবের সাথে থাকার আনন্দের চাইতে তোমাদের কাছ থেকে দূরে যাওয়ার কষ্টটা অনেক বেশি হচ্ছে। আমাকে এত কেন ভালোবাসলে যে তোমাদের ছেড়ে যেতে আজ আমার বুক ছিঁড়ে যাচ্ছে? সাবা খানম শক্ত গলায় বললেন,
তোর জীবনটাকে আমি সহজ করতে চেয়েছিলাম, কিন্তু তুই নিজের হাতে এই কঠিন জীবনটাকে বেছে নিয়েছিস। আমি জানি জীবনের একটা পর্যায়ের এসে তুই ভীষণ আফসোস করবি, তবু মনে প্রাণে চাই এই আফসোসটা যেন তোর জীবনে না আসে। একজন পলিটিশিয়ানের স্ত্রী হওয়া খুব একটা সহজ না। একজন পলিটিশিয়ান চাইলেই স্বাভাবিক লাইফ লিড করতে পারে না। তোর মতো ইমোশনাল মেয়ে কি করে প্রত্যেকটা বিষয় ট্যাকেল দিবে আমি জানি না। তাছাড়া এই ছেলেটাকে আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। আমি বলবো তুই একজন ভুল মানুষকে চুজ করেছিস। আরজু খালামণি কথায় আরও কাঁদতে লাগল। আসলেই খালামণিকে সে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছে। সাবা খানম আবার বললেন, জীবনের এই ভুল ডিসিশনের জন্য তোকে আমি কখনোই ক্ষমা করব না। তবে আমি মনে প্রাণে চাই তুই সুখী হ। জীবনে যদি কোনোদিন মনে হয় তুই ভুল ডিসিশন নিয়েছিস তাহলে কোনো দ্বিধা ছাড়া চলে আসবি। এই বাড়ির দরজা সারা জীবন তোর জন্য খোলা থাকবে। জুবায়ের আহমেদ রুমে ঢুকে দেখলেন আরজু কান্না করছে, আর সাবা গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। জুবায়ের আহমেদ আরজুকে যাওয়ার তাগাদা দিল। আরজু সাবা খানমের দুই হাতে বেশ কয়েকটা চুমু খেয়ে নিল। এই মানুষটার শরীর থেকে কেমন মামা গন্ধ আসে। আরজু জোরে নিঃশ্বাস টেনে সেই গন্ধ নিজের শরীরে মাখিয়ে নিল। আরজুর বিদায় বেলা অবনী আর আরজুর বান্ধবীরা নিজেদের সামলাতে পারল না। আরজুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আরজু সবাইকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। আরজু গাড়িতে উঠার আগে একবার বারান্দায় তাকাল। সেই ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে। কত হাসি কান্নার সাক্ষী এই বাড়ি। আরজু মনে মনে খালামণিকে খুঁজল। খালামণি তাকে বিদায় দিতে নিচে আসেনি, কিন্তু আরজু জানে পর্দার আড়ালে তার খালামণি ঠিক দাঁড়িয়ে আছে। আরজুর মাথায় হাত বুলিয়ে নাইম মাহমুদ বললেন, তোমাকে এখান থেকেই বিদায় দিতে হচ্ছে মা, কিন্তু খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসব আমি। আরজুকে গাড়িতে তুলে নাহিদ নাইম মাহমুদের গাড়ির সামনে আসল। নাইম মাহমুদ গম্ভীর দৃষ্টি ফেলে তার দিকে তাকিয়ে আছে। নাহিদ প্যান্টের দুই পকেটে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকাল আর বলল, আপনাকে বলেছিলাম আমার পেছনে স্পাই লাগানো বন্ধ করতে। আমি যে মেয়েকে বিয়ে করেছি সেটা আরজু, এটা আপনি আরও আগেই জেনেছেন তাই না? আপনি শুধুমাত্র আমার অ্যাকশনের অপেক্ষা করছিলেন। নাইম মাহমুদ মুচকি হেসে বললেন, তুমি যে আরজুর পিছন কখনোই ছাড়োনি সেটা অনেক আগে থেকেই জানি। তবে এইভাবে হুট করে আরজুকে বিয়ে করে ফেলবে সেই ধারণা ছিল না। কিন্তু জীবনে প্রথম তোমার কোনো কাজ আমার পছন্দ হয়েছে। অন্তত নিজের স্ত্রীর জন্য হলেও এসব রাজনীতি থেকে বেরিয়ে আসো, না হলে তোমার জন্য ভবিষ্যতে মেয়েটাকে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। নাহিদ গম্ভীর স্বরে বলল, আমার স্ত্রী নিরাপত্তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। নিবরাস নাহিদ তার স্ত্রীর নিরাপত্তা কিভাবে দিতে হবে সেটা খুব ভালো করেই জানে। তোমার এই একরোখা স্বভাবের জন্যই একদিন এই মেয়েটাকে তুমি হারাবে। নাহিদ নাইম মাহমুদের আরও কাছাকাছি চলে আসল। তার কানের কাছে নিচু স্বরে বলল, আমার জীবনে আরজু এসেছেন নিজ ইচ্ছায়। সেখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ আরজুর নেই। আমি না চাইলে আরজু কখনোই আমার জীবন থেকে বের হতে পারবে না। নাহিদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। নিজের গাড়িতে এসে বসল। আরজুর দিকে আর চোখে তাকাল। আরজু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লাল শাড়িতে আরজুকে আজ বউ বউ লাগছে। কান্নার ফলে নাক মুখ লালচে হয়ে আছে। সৃষ্টিকর্তা কি সকল সৌন্দর্য আর মায়া এই মেয়েটার মাঝেই ঢেলে দিয়েছিল? নাহিদ আবারও এই কান্নারত মেয়েটার প্রেমে পড়ল। আরজু কোনোদিন তার বউ হয়ে তার পাশে বসবে এটা কল্পনা পর্যন্ত করেনি। এই পবিত্র মেয়েটার পবিত্রতা কি তার জীবনের সকল অপবিত্রতাকে ঢেকে দিবে? রাতের আধারে নির্জন রাস্তায় চলছে গাড়ি। গাড়িতে থাকা নরনারী ভীষণ নিস্তব্ধ হয়ে বসে আছে।
কারো মুখে কোনো কথা নেই, কিন্তু মনে হাজারো অনুভূতিরা তোলপাড় সৃষ্টি করছে। কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলতে পারছে না। এক অদৃশ্য দেয়াল তাদের মাঝে। সেই দেয়াল ভেঙে কেউ বেরুতে পারছে না। নিস্তব্ধতা কাটাতে নাহিদ মিউজিক প্লেয়ার অন করল। আর সেখানে বেজে উঠল একটা মিউজিক। আরজুর বিষণ্ণ মুখটা মুহূর্তেই লজ্জায় আর্স্ট হল। আর চোখে নাহিদের দিকে তাকাল। নাহিদ ড্রাইভিংয়ের ব্যস্ত। মানুষটা এই গানে মাধ্যমে কি নিজের মনের অনুভূতি প্রকাশ করছে? আরজু নাহিদের মনের কথা কখনোই বুঝতে পারে না। তবে আরজুর মনে হচ্ছে এই গানটা তার নেতা সাহেব তাকেই ডেডিকেট করে প্লে করেছে। এহসাস কি জো জুবান বান গায়ে, এহসাস কি জো জুবান বান গায়ে, দিलों में मेरे मेहमान बान गाए, आपन की तारीफ में क्या कहे, आप हमारी जान बान गाए, आप हमारी जान बान गाए। চলবে।